আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তাদের মব সন্ত্রাসে সারা দেশের মানুষ ছিল অতিষ্ঠ। এমনকি ২০২৫ সালের ১২ই জুলাই তারেক রহমান অভিযোগ করেছিলেন মব জাস্টিস এবং এর মাধ্যমে নৈরাজ্য সৃষ্টিকারীদেরকে ইউনূস সরকার প্রশ্রয় দিয়েছিল। তিনি প্রশ্ন তুলেন, যারা মব তৈরি করছে তারা কেন গ্রেপ্তার হচ্ছিল না? এ ব্যাপারে সরকার প্রচ্ছন্ন মদত আছে কিনা এমন প্রশ্ন তুলেছিলেন তারেক রহমান, যিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রশ্ন উঠেছে, ২৭ দিন হলো তারেক রহমানের সরকারের বয়স। এই কয়দিনে কি মব সন্ত্রাস কমেছে, কিংবা তার সরকার কি মব সন্ত্রাসীদের বিরুদ্ধে আদৌ কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারছে? মোটা দাগে বললে, ডক্টর ইউনূসের আমলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রস্তর যুগে চলে গিয়েছিল, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কি নতুন সরকার আমলে হয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাবি করেছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যখন পরিস্থিতির উন্নতি দাবি করছেন, তখন পুলিশের অস্ত্র ছিনতাই হচ্ছে, দুদকের মহাপরিচালকের ফোন ছিনতাই করে নিয়ে যাচ্ছে, বাড়ছে খুন, বাড়ছে ধর্ষণ। সাথে পাল্লা দিয়ে ইউনূসের আমলের মতো থামছে না মব সন্ত্রাস। অবশ্য ইউনূস সরকার যেমন মবকারীদের দেখেও না দেখার ভান করত, বিএনপির আমলেও একই ধরনের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। যারা মবকারী তারা হামলা চালাচ্ছে, আর জেলে যেতে হচ্ছে যারা আক্রান্ত তাদের। যদিও সরকার এক মন্ত্রী বলেছেন ২-৩ মাসের মধ্যে শুরু হবে আরেকটি অপারেশন ক্লিন হার্ট। প্রশ্ন হলো, সেই অপারেশন ক্লিন হার্ট 2.0 কি মব সন্ত্রাসের ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে, যেমনটা ইউনূসের টেবিল হান্টের ক্ষেত্রে ঘটেছিল? ২০২৪ সালের আগস্টে ডক্টর ইউনূস ফ্রান্স থেকে উড়ে এসে মব সন্ত্রাস থামাতে বলেন, কিন্তু কার্যত দেখা গেছে ডক্টর ইউনূসের ভাষায় তার নিয়োগকর্তারাই জড়িত ছিলেন বেশিরভাগ মব সন্ত্রাসী কর্মকাণ্ডে। দর্শক, ডক্টর ইউনূসের ১.৫ বছরে মবের হাত থেকে রেহাই পাননি মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি, সাবেক প্রধান বিচারপতি, আইনজীবী, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ কেউই। নিরীহ মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে গুজব সৃষ্টি করে। বাউল সম্প্রদায়, ভিন্ন মতাবলম্বী ব্যক্তি কিংবা সাংস্কৃতিক গোষ্ঠী, মুক্তিযোদ্ধাকেও হেনস্থার শিকার হতে হয়েছে। রাজবাড়িতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার মতো নৃশংস ঘটনা ঘটেছে। দেশের বড় দুটি শীর্ষস্থানীয় পত্রিকা অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় গণমাধ্যমের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। এই মব করেই ভেঙে গুড়িয়ে দেওয়া হয় স্বাধীনতার স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়িটি। এসব মব সরকারের মদতেই হয়েছে। সরকারি প্রতিষ্ঠান থেকে বুলডোজার দেওয়া হয় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য। অন্তর্বর্তী সরকার মব সন্ত্রাসীদের ধরার বদলে উল্টো যারা মবের শিকার হয়েছিলেন তাদেরকে জেলে পুরে নির্যাতন চালিয়েছে। এমন পরিস্থিতিতে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, ধর্ষণ সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জনজীবন তখন ছিল অতিষ্ঠ। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে, গত ২ বছরে গণপিটুনি ও মব সহিংসতার ঘটনায় নিহত ও আহতদের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। ২০২৪ সালে মব সহিংসতায় অন্তত ১২৮ জন নিহত হয়, আর ২০২৫ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় কমপক্ষে ১৯৭ জনে। মবের শিকার হয়ে সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে ৫৭ জন। চরম উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে গত ১৭ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার দায়িত্ব নেয়। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বড় যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তা হলো দেশের ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। এরই মধ্যে ৩ সপ্তাহের বেশি সময় পার হয়ে গেল। তাতে কি ডক্টর ইউনূসের আমলে ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে? দেখে আসি পরিস্থিতিটা কি। প্রথমে দেখি ছিনতাই বেড়েছে নাকি কমেছে। অন্তর্বর্তী সরকার আমলে ঢাকার জন্য ছিনতাইয়ের স্বর্গরাজ্য ছিল মোহাম্মদপুর। সেই মোহাম্মদপুরে ৮ই মার্চ তারাবির নামাজ শেষে হাঁটাহাঁটি করতে বের হয়েছিলেন দুর্নীতি দমন কমিশন বা দুদকের মহাপরিচালক মোতাহার হোসেন। ৩ ছিনতাইকারী তার দুটো আইফোন, মানিব্যাগ ও হাতঘড়ি ছিনিয়ে নিয়ে গেছে। এ সময় আইফোনের পাসওয়ার্ড জানার জন্য তাকে দেশীয় ধারালো অস্ত্রের উল্টো দিক দিয়ে আঘাত করা হয় এবং বাম চোখে ঘুষি মেরে আহত করা হয়। পরে উপায়ন্তর না দেখে তিনি পাসওয়ার্ড দিতে বাধ্য হন। পুলিশ অবশ্য এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে। তার একদিনের মধ্যে বেশ কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তার মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি হলো নারায়ণগঞ্জে। ৯ মার্চ ভোরে পুলিশের এএসআই লুৎফর রহমান একা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এই সময় পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেলে থাকা ৩ ছিনতাইকারী নগর ভবনের গোল চত্বরের সামনে তার গতিরোধ করে। এরপর
দুই ছিনতাইকারী মোটরসাইকেল থেকে নেমে এএসআই লুৎফর রহমানকে ঘিরে ফেলে এবং তাকে এলো পাতারে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এক পর্যায়ে তার কোমরে থাকা পিস্তলটি ছিনিয়ে নেয়। 24 ঘন্টা পর পুলিশ ছিনতাই হওয়া অস্ত্রটি উদ্ধার করতে পেরেছে। তার ঠিক একদিন আগে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ঢাকা নারায়ণগঞ্জ সংযোগ সড়কে একটি ব্যাটারি চালিত রিকশা থামিয়ে ছিনতাই চেষ্টা অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। গত একদিনের ব্যবধানে গাজীপুরে ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 2 লাখ টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় গুরুতর আহত হয় এক ডিস্ট্রিবিউটর। সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে 10 লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। ফেনীতে ছিনতাই হওয়া অটোরিকশার পিছনে দৌড়াতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়েন এক কিশোর চালক। ছিনতাইয়ের মতো খুন আর ধর্ষণের ঘটনাও গত কয়েক সপ্তাহে বেড়ে চলেছে। গত সপ্তাহে 8 বছরের এক শিশুকে ধর্ষণ ও পরে হত্যা করা হয়। গত শনিবার ওই শিশুকে চকলেট কিনে দেওয়ার কথা বলে কুমিরার কাজীপাড়ার বাড়ি থেকে বের করে দুর্বৃত্তরা। পরে বাসে করে কুমিরা থেকে সীতাকুণ্ডে নিয়ে যায়। সেখান থেকে হেঁটে বোটানিক্যাল গার্ডেন এলাকায় দুর্গম পাহাড়ে ওঠেন। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় শিশুটি চিৎকার করে ঘটনাটি জানিয়ে দেওয়ার কথা বললে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। রক্তাক্ত অবস্থায় জঙ্গল থেকে হেঁটে বোটানিক্যাল গার্ডেনের নির্মাণাধীন সড়কের কাছে পৌঁছালে শ্রমিকরা তাকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই লঞ্চের কেবিনে কলেজ ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। পরিসংখ্যান বলছে বেড়েছে নৃশংস খুনের ঘটনাও। দর্শক, সাধারণ মানুষের যেটি প্রত্যাশা ছিল সেটি হলো ইউনূসের নিয়োগকর্তাদের মব সন্ত্রাস দমনে তৎপর হবে নতুন সরকার। কিন্তু গত কয়েকদিনের কয়েকটি ঘটনায় দেখা যাচ্ছে ডক্টর ইউনূসের আমলে যে গ্রুপটি মব সন্ত্রাস চালাতো তারা বিএনপি সরকারের আমলেও ঠিক একইভাবে মবের রাজত্ব করছে। সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে পিটিয়ে মুমূর্ষু অবস্থায় থানার সামনে রেখে যাওয়ার ঘটনায় দেশ জুড়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। প্রথম আলোর খবরে বলা হয়েছে, ছাত্রলীগের সাথে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাহিদ খান পাবেল নামে একজন শিক্ষার্থীকে 3 দফায় মারধর করা হয়েছে। 9 মার্চ রাত 3টার পরে প্রথমে বুয়েট ক্যাম্পাসে, তারপর ঢাবি ক্যাম্পাসে মারধরের পর তাকে শাহবাগ থানায় রেখে আসা হয়। থানার সামনেও তাকে মারধর করা হয়। পাবেল অভিযোগ করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে মারধর করেছে। এই সময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসিব আল ইসলাম, মোহাম্মদ সাইফুল্লাহ, সর্দার নাদিম মোহাম্মদ শুভ, আবরার সহ আরো কয়েকজনের নাম উল্লেখ করেন। বিস্ময়ের ব্যাপার হলো, আহত পাবেলের মা থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশের গড়িমসি দেখে বোঝা যায় সরকার উপর মহলের নির্দেশ নেই, যেমনটা অধ্যাপক ইউনূসের আমলে প্রতিটি মব সন্ত্রাসের ঘটনায় করা হতো। অনেক নাটকের পর শেষ পর্যন্ত অভিযোগটি নিলেও মামলা প্রত্যাহারের জন্য নানা মহল থেকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযোগের কাগজটি শেষ পর্যন্ত শাহবাগ থানা নিলেও আগের দিনের মবের ঘটনায় ঠিক ঘটেছে উল্টো। যারা মব করেছে তাদের গ্রেপ্তার না করে পুলিশ যারা মার খেয়েছে তাদের সন্ত্রাস দমন আইনে জেলে পুরেছে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণের অডিও প্রচারের ঘটনাকে কেন্দ্র করে মবের ঘটনায় সারা দেশ হতবিহ্বল হয়ে পড়ে। শনিবার বেলা 3টার দিকে রাজধানীর চাংখারপুল এলাকায় বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোর সময় আসিফ আহমেদকে আটক করে শাহবাগ থানা পুলিশ। আটকের প্রতিবাদে রাত 9:30টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে আবার ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজ ইমি, আব্দুল্লাহ আল মামুন সহ কয়েকজন। রিকশায় করে মাইকে ভাষণ বাজানোর সময় ডাকসু নেতা এবি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসির সহ বেশ কয়েকজন রীতিমতো মব করে শেখ তাসনিম আফরোজ ও আব্দুল্লাহ আল মামুনকে জোর করে ধরে শাহবাগ থানার ভিতরে নিয়ে যায়। এই সময় থানার ভিতরেই আব্দুল্লাহ আল মামুনকে মারধর করা হয়। পরে পুলিশ তাদের আটক করে রাখে। রোববার আটক 3 জনকে সন্ত্রাস বিরোধী আইনে শাহবাগ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ইউনূসের শাসনামলের মতো তারেক রহমানের শাসনেও দেখা যাচ্ছে মবের জয় জয়কার। সবচেয়ে বড় কথা হলো, মুক্তিযুদ্ধের দল বলে দাবি করা বিএনপি শাসনামলে 7 মার্চের ভাষণ বাজানো সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে। দর্শক, ইউনূসের আমলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল ভয়াবহ। তার আমলের 18 মাসে
একরকম হরের দরে ঘটনা ঘটেছে। আবার হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, ধর্ষণ এসব কিছু ছিল প্রতিদিনকার ঘটনা। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হলেও সরকার থেকেছে নিশ্চুপ। সরকারের কর্তা ব্যক্তিরা বলেছেন এগুলো মব নয়, প্রেশার গ্রুপ। নতুন সরকার ক্ষমতায় আসার পরও সে অবস্থার দৃশ্যমান কোনো পরিবর্তন চোখে পড়েনি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় আগের মব সন্ত্রাসীরা যেসব কর্মকাণ্ড এখন চালিয়ে যাচ্ছেন সেগুলো ঠিক মব নয়। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি কোনো অপরাধীকে ছাড় দেওয়া হচ্ছে না। প্রশ্ন হলো স্বরাষ্ট্রমন্ত্রী যে দাবি করেছেন তা কতটুকু সঠিক? পরিস্থিতি যদি উন্নতি হয় তাহলে ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি আর খুনের ঘটনা কেন বাড়ছে? গত 8 মার্চ পরিবেশ মন্ত্রী আব্দুল্লাহ মিন্টু বলেছেন সরকার 2-3 মাসের মধ্যেই অপারেশন ক্লিন হার্টের মতো একটি অভিযান চালাবে। ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ মিন্টু কথা বলেন। কিন্তু মবকারীদের দেখেও না দেখার ভান করে উল্টো নির্যাতিতদের জেলে পুরে যদি অপারেশন ক্লিন হার্ট 2.0 করা হয় তাহলে সেটি তো হবে ইউনূসের টেবিল হান্টের আরেকটি নতুন ভার্সন। এই যে সারাদিন চিল্লাইতো না বঙ্গু, মূর্খ বঙ্গুরা, ঢাকা না দিল্লি, দিল্লি ঢাকা, ঢাকা না দিল্লি চিল্লাইতো, যে ওদের কথা বলছি। ওহে মূর্খ জাতি, হঠাৎ কি হলো? এই যে ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ, তাতে তোদের তেল নাই। 8 ঘন্টা 10 ঘন্টা মোটরসাইকেল নিয়ে দাঁড়াইয়া থাকস, পেট্রোল পাম্পে তেল পাস না। তো এখন সেই ঠিক ভারতরে আবার আব্বাড়াইকা তেল আনছিস। তো সে তেলটাও আনছিস কিভাবে? সেই পাইপলাইন, যে পাইপলাইনের কথা বলে বলে তোরা বলতি যে আমাদের তেল গ্যাস সব ভারতকে দিয়ে দিছে আওয়ামী লীগ সরকার। ওরে হারামির বাচ্চারা, আওয়ামী লীগ সরকার ভারতের তেল গ্যাস, তোদের নিজেদেরই ফকিন্নি চলতা রাস্তা 5 দিনের তেল গ্যাস নাই, তোরা আবার ভারতরে দিবি। তো তোদের আব্বা কোথায় এখন? তোদের সে পাকি বীজের আব্বারা কোথায়? তোর আব্বাদের খবর দেখছস? তোদের আব্বারা অলরেডি স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ করে দিছে। কইছে যে আলো জ্বালাইস না, লাইট জ্বালাইস না, তেল নাই, তেল পাবো না। ওই ফকিন্নির বাচ্চার তো এমনিই নাই। কই ওই ফকিন্নির বাচ্চা এখন তো করে জাহাজ বেড়া পাঠায় না? এখন কেন 5,000 মেট্রিক লিটার তেল ডিজেল ভারত থেকে আনতে হয় রে? এইভাবে এখন আনতে হয় কেন? কি কবি, কি কস এখন জানি, কি 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 কইতেছস? পয়সা দিয়া? এ হারামির বাচ্চা, পয়সা দিয়া তোর আব্বাগো থেকে কিন, আমেরিকি থেকে কিন না এখন তেল। পয়সা দিয়ে এখন তুই পাকিস্তান থেকে কিন। ওই ফকির পুত্র তো নিজেরই তেল নাই, পয়সা দিলেও কি হবে? তোর পয়সা খাইয়া বইয়া যাবো গা। তোর পয়সা খাইয়া কবে যে ভাই এখন নাই আর নাই, এর কি তেল আছে? তোরা আমেরিকি আব্বার থেকে এখন তেল কিন, তোর অন্য মিডল ইস্ট আব্বাদের থেকে তেল কিন না। এখন তেল কারো থেকে পাস না কেন? এখন কেন আবার ভারতের হাতে পায়ে ধরতে? ভারতের ওইটাও এখন চুষতে হয় যে আপনি আব্বা আমারে বাঁচান। তেল বিশাল এক জিনিস, পাশাপাশি রাষ্ট্রের সাথে সম্পর্কের যে কত বড় জিনিস, পাশাপাশি এটা রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকলে যে কি জিনিস, সেটা এখন বুঝ। আরে পাশের, তুই মারা গেলে ঘরের ভিতরে তোরে পাশের বাড়ির লোক আইসা প্রথমে দাফন কাফনের ব্যবস্থা করব। তোর আত্মীয় স্বজন আইব আরো অনেক দিন পরে, আবার কেউ কোথাও আইব না তোর জানা যায়, আশপাশের বাড়ি আলারা আইব। আর তোরা কি কস? ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, যা এখন যা জ্বালাইয়া দে ইন্ডিয়ান এম্বাসি। এখন যে ইন্ডিয়ান এম্বাসি জ্বালাস না কেন? এখন কস না কেন? এখন পাইপলাইন উড়াইয়া দে যে না এই হিন্দু ডিজেল নমুনা। ও আচ্ছা, এখন ভালো লাগে না? হিন্দুস্তানের ডিজেল পোড়াবি মোটর সাইকেলে, বউ বাচ্চা নিয়ে সেই মোটর সাইকেলে ঘুরবি হিন্দুস্তানি তেল দিয়া। এরপরে বাজার থেকে হিন্দুস্তানি কাপড় চোপড় কিনবি। এরপরে হিন্দুস্তানের আলু পটল তেল সব খাবি, মাইকা খাবি, পোলট্রি মুরগি খাবি, নাকি গরুর মাংস। আবার হিন্দুস্তানি ওই গরু ছাড়া তো তোকে চলে না। ওই যে বোল্ডার গরু, সাদা গরুর মাংস ছাড়া তো খাইতে পারস না, কারণ তোকে দেশে যেসব গরু, এটা তো ইঞ্জেকশন মারা গরু, ফুলাইন্না গরু। এই মাংস না, একটু বলদ গরুর মাংস খাইতে হয় তোদের। এগুলা খাবি, আবার ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কবি, নাকি? তো এখন এই তেল যে জ্বালাবি, তেল দিয়া যে ঘুরবি, তেল দিয়া যে বউ বাচ্চারে নিয়ে যাবি, তখন তোরা হিন্দু হয়ে যাবি না রে হারামির বাচ্চারা? কিরে, পলিটিক্সের কিছু বুঝাস তোরা? বঙ্গু মুমিন, আর তো করে মুমিন কইতেও লজ্জা লাগে। কিসের তোরা মুমিন, আর কিসের তো কাছে ওই তোরা, তোদের কাছে ইসলাম? তোরা তো কাফেরই ইসলাম। তোর হচ্ছে যে এজিদ ইসলাম, এজিদ। বাংলাদেশের যত মুসলমান আছে সব এজিদ, কোনো একটা মুসলমানও নাই। তো এখন এই যে তেল নিয়ে গন্ডগোল, যদি আগামী আর 15 দিন এই যুদ্ধ চলে, এরপরে কি হইব?
তোর কাছে সেই পরিমাণ ডলারও নাই যে ডলার দিয়া তোরা আইসা কিনবি। কারণ হচ্ছে যেই মিডিল ইস্ট পার্টি যারা ডলার পাঠাইবো তো করে রেমিটেন্স পাঠাইবো, হেগো বেতন বন্ধ হয়ে যাবো 2-1 দিনের ভিতরে, কাম বন্ধ। খোঁজ নিয়ে দেখ আত্মীয় স্বজন ম্যাক্সিমাম ঘরে ঢুকে গেছে গা। আমার এরকম বহু পরিচিত আছে, এরা যে ভাই আমাকে দোকানে দোকানদারিও চলে না, 100 রিয়েল বেচতে পারি না, ঘর ভাড়া দিমু কেমনে, খানা খরচ চালামু কেমনে, আর দেশে পাঠামু কেমনে। তো সব শেষ। যদি 15 দিন 20 দিন এভাবে চলতে থাকে, আর যদি 6 মাস চলে, তাহলে তো তোকে বঙ্গু মোমেনদের কি অবস্থা। আমারও কোনো সমস্যা নেই, কিন্তু আমরা কিন্তু দেশের বাইরে আছি, বড় মজায় আছি। এখানে বাড়ছে, বাড়ে না যে তা নাই, 14 সেন্টস বাড়ছে। তো 14 সেন্টস বাড়লো কি, বা আমার তো কোনো সমস্যা নাই, আমার গাড়িও নাই, ঘোড়াও নেই। আমি তো ভাই মেট্রোতে আর টিউবে চড়ি, আমি তো হাইটটা মাইরা দিই, আমার তো আর খরচ বাড়ে নাই। জিনিসপত্রের দাম কিছুটা বাড়বো, এইটাও আবার সরকার আমগো ম্যানেজ করে দিব, যা বাড়বো তাও আবার ম্যানেজ করে দেবো, কোনো সমস্যা নেই আমগো। কিন্তু তোকে বঙ্গুকো কি অবস্থা, যারা দিল্লি না ঢাকা, তাকে কি অবস্থা এখন? এখন কোথায়? এখন কি পিন্ডি? পিন্ডি যাও না এখন বাবারা। এখন দিল্লির সব ভাল লাগে, এখন নরেন্দ্র মোদী মুইতা দিলে এই মুতো খাবি তোরা। দেইস আবার ওই যে পাইপলাইন দিয়া নরেন্দ্র মোদীর মুতো ঢুকতেছে হয়তো, নরেন্দ্র মোদী প্রতিদিন মুইতা দিতেছে কিন্তু পাইপলাইনে, এই মুতো তোরা এখন খাবি। তোদের এই খাওয়া ছাড়া উপায় নেই। তার হাত পায়ে ধরে এই যে মালিশ শুরু করছ, বেশি দিন নাই সব চুইসাও দিবি তোরা, এমন চোষা চুষবি তোরা যে তোকে চোষাই বন্ধ হইব না। আপনি দেখেছেন যে প্রোপাগান্ডা দিয়েই বাংলাদেশ আওয়ামী লীগকে উচ্ছেদ করা হয়েছে, শুধুমাত্র প্রোপাগান্ডাকে বেস করে। এমনকি এমন অপপ্রচার চালানো হয়েছিল যে জামাত ক্ষমতায় চলে আসছে, এরকম অপপ্রচার চালানো হয়েছিল যে জামাত কালকে ক্ষমতায় আসতেছে। আবার জামাতের আর বাটপার ব্যারিস্টার আছে শাহরিনাকে ফারিয়ার, জাহাঙ্গীরের কেসকিবান্দির ছেলে, যাকে সত্যি সত্যি তিনি কেসকিবান্দির বলা। তিনি ওই ব্যারিস্টার যে আই এম সরি এই কথাটা বলতে, অনেকে হয়তো বলবেন যে তার ব্যক্তিগত বিষয় নিয়ে কেন কথা বলি। যে মানুষটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে, বাংলাদেশের জাতীয় নেতাদের চরিত্র হরণ করে এবং ঠাড়া ভরা মিথ্যা কথা বলে, তার মতো একটা বদমাইশের নিয়ে আলোচনা করতে আমাদের কোনো সমস্যা নেই। যে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে যে সমস্ত নেককারজনক কথা বলে, আমি কারো পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতে চাই না। ব্যারিস্টার শাহরিয়ার ছিল, ওর বাপ জাহাঙ্গীর, ওর মা ছিল ওর কাজের বুয়া। সেই কাজের বুয়ার পেটে হয়েছে জন্ম, তাও কি বিয়ে হয় না, আগে পেটে সে আসছে, তারপরে তার বিয়ে হয়েছে। আমার তাতেও আপত্তি নেই, কারণ কে বিয়ে ছাড়া হইলো না না বিয়ে ছাড়া হইলো এটা নিয়েও আমার আপত্তি নেই, কারণ ওটা প্রকৃতির ব্যাপার, তার তো কোনো কিছু না। কিন্তু লম্বা লম্বা কথা যখন বলে তখন এগুলো সামনে চলে আসে। সেই ব্যারিস্টার শাহরিয়ার জামাতি ব্যারিস্টার, ঠিক আছে, সেই জামাতি ব্যারিস্টার এখনো বলে যে বিএনপি পাশ করেছিল, জামাতি পাশ করেছিল, এখন ফেল করা বিএনপি কে এনে জামাতের জায়গায় বসাই দেওয়া হয়েছে। মানে জামাত হলে আপনাকে ঠাড়া ভরা মিথ্যা কথা বলতে হবে, এটা একটা অংশ। এটা রাজনীতি, যুদ্ধনীতি এবং প্রেমে ঠাড়া ভরা মিথ্যা কথা বলতে হয়। দেখেন না ঘটকেরা, পাত্রীর বয়স, কেউ বলবে বিয়ে দিতে, বিয়ের আলোচনা শুরু হলে কি বলে, পাত্রী মায়ের এদিকে যাবেন, পাত্রীর বয়স যদি হয় 20, মায়ে বলবে 10, আর পড়শিরা বলবে 30। তখন ঘটক বুঝে নেয় যে আসলে বিষয়টা হইলো যে তাহলে পাত্রী সাবালক হয়েছে আর কি। এরকম আমরা গল্প। তো আমাদের এই মিডিয়া, এটা হচ্ছে মিডিয়াতে যে এই যুগে প্রথমে এয়ার ওয়ার চলে। এয়ার ওয়ার বলতে আকাশ বলেন, এখানে এয়ার ওয়ার তো বাতাসের যুদ্ধ, কথার যুদ্ধ চলে। আপনি দেখেন ইরানকে আক্রমণ করার আগেও কথা বাকযুদ্ধ চলেছিল, এখন প্রোপাগান্ডা যুদ্ধ চলে। এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে। আমরাও কিন্তু বর্তমানে যে সৌদি আরবের যে ক্রাউন প্রিন্স, তাকেও কিন্তু আমরা অনেক দিন 1 মাস 1.5 মাস জনসমকক্ষে দেখি নাই। হঠাৎ করে 1 মাস তিনি আত্মগোপনে ছিলেন, তারপরে কিন্তু তারা আবার দেখলাম, কেউ কেউ বলেছে তাকে কেউ গুলি করেছিল, মেরে ফেলতেছিল, হাসপাতালে ছিলেন। মূল ঘটনা কি আমরা জানি না। জামাতেরও যেমন প্রোপাগান্ডা আছে, বাংলাদেশের সকল যুদ্ধে প্রোপাগান্ডা চলে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে 16ই ডিসেম্বরে যেদিন পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করবে, তার আগেও বলেছিল, 15 তারিখেও বলেছিল যে পাকিস্তান জিতে গেছে। আজও পাকিস্তানের জনগণ জানে যে বাংলাদেশ ভারতের, পাকিস্তান ভারত বাংলাদেশের যে ত্রিমুখী যুদ্ধ, এই যে আমাদের মৈত্রী শক্তির সাথে যে যুদ্ধ, পাকিস্তান নাকি জিতে গেছে। পাকিস্তানের একটা লোককে, আপনি অনেক লোক আছে যাদের আজও বিশ্বাস করাইতে পারবেন না যে পাকিস্তান আজ পর্যন্ত কোনো যুদ্ধে জিতে নাই, সব যুদ্ধে হেরেছে। এটা আপনি কোনোদিনই বিশ্বাস করাইতে পারবেন না, ইনক্লুডিং 71। আপনি 71ও বিশ্বাস করাইতে পারবেন না। বহু পাকিস্তানি আছে, আমার তাদের সাথে কথা হয়, তারা বিশ্বাস করে না যে বাংলাদেশের সাথে পাকিস্তান, বিলিভ ইট অর নট। শুধু তাই না, প্রোপাগান্ডা এরকম একটা জিনিস যে
মোহাম্মদ বিন কাসিম যে প্রথম ভারতবর্ষে আক্রমণ করে, যাকে বলা হয় প্রথম ফার্স্ট ইনভেডার, ঠিক আছে, সেই মোহাম্মদ বিন কাসিম নাকি পাকিস্তানের প্রথম নাগরিক। এবং এটা প্রচার চালায় তারা, কোনো মূর্খ লোকে না, কোনো মৌলবী না, মাদ্রাসায় পড়ুয়া তালেবে এলেম না, আমেরিকা থেকে পড়ালেখা করে ডক্টরেট নিয়ে ডক্টরেটে গিয়ে দাঁড়িয়ে তিনি এটা আমাকে বলেছেন। এবং এই ব্যাপারে তিনি বইও লিখেছেন, ঠিক আছে, যে মোহাম্মদ বিন কাসিম হলো পাকিস্তানের প্রথম নাগরিক। অথচ পাকিস্তান শব্দটা আসছে 1940 সালে প্রথম শব্দটা উচ্চারণ হয়। যাই হোক, তো এরকম প্রপাগান্ডা থাকবেই। মনে করেন যে কিছুদিন আগে আমরা শুনলাম যে আহ, ও আজকে আবার দেখলাম যে আমেরিকা নাকি মাপ চাইতেছে, এই প্রপাগান্ডাও আছে যে আমেরিকা বাংলাদেশের মিডিয়াতে দেখবেন, বাংলাদেশের ফেসবুক দেখলে মনে হয় সেটা প্রফেসর হোক আর ডক্টরেট হোক আর বড় মুফতি মৌলানা হোক আর মূর্খ লোক হোক, সবার পোস্টে গিয়ে দেখবেন ট্রাম্প হাইরে গেছে। এই হচ্ছে আমাদের দেশে মানে যুদ্ধের একটা অবস্থা। এগুলো বলেই থাকে, প্রত্যেক মানুষই চিন্তা করে। ইতিহাসটা এরকমই, পৃথিবীতে প্রপাগান্ডা একটা ব্যাপার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের সৈনিকরা যখন পালিয়ে যাচ্ছিল, মানে হিটলারই যে তার সম্ভাবনা জেগে উঠেছিল, তখন তার কাছে খবর যায় যে তার সৈন্যরা আত্মসমর্পণ করছে। যে আমার একটু কষ্ট হচ্ছে, আমি একটু আসতে বলিতে হবে, যা যে আত্মসমর্পণ করতেছে তার সৈন্য, তারপরেই হিটলার আত্মসমর্পণ করে। এটাও ছিল একটা গুজব। হিটলার কিন্তু জানতো যে তার সৈন্য আত্মসমর্পণ করতেছে, আসলে তখন ব্রিটিশ বাহিনী আত্মসমর্পণ করতেছে। এই 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 হিটলার যার তার যার 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 মানে প্রোপাগান্ডা মিনিস্টার ছিল, সে নিজেই প্রোপাগান্ডার শিকার হয়ে মারা গেছে। কারণ হলো যে যখন ব্রিটিশ সৈন্যরা সাঁতরে পালিয়ে যাইতেছে নদী সাঁতরে জার্মান সৈন্যদের ভয়ে, তখন হিটলারের কাছে খবর যায় যে সে তার সৈন্য আত্মসমর্পণ করতেছে। তখন হিটলার হতভম্ব হয়ে যান, হতাশ হয়ে যান এবং যুদ্ধে হারেন। তো প্রোপাগান্ডার লোক প্রোপাগান্ডা, যেমন এই যে এখন আমাদের কি আপা আছে, দুষ্ট লোকেরা কন্যা আপা বলে, রেজওয়ান আপা পরিবেশ উপদেষ্টা ছিলেন, তিনি কি এমন এখন বলতেছেন না যে আমাকে যদি কেউ মব করে মারে তাহলে জামাত আর শিবির দায়ী থাকবে। প্রোপাগান্ডা হলো এরকম একটা জিনিস। এই যে প্রোপাগান্ডা দেখলেন না, যে আওয়ামী লীগ একবার বললো মির্জা আব্বাস এই দিকে মেরেছে, আরেকবার বললো আওয়ামী লীগ মেরেছে, তারপর বললো ভারত মেরেছে, তারপরে তার যে যার বিরুদ্ধে অভিযোগ তাকে আমরা দুবাই লাইভে দেখলাম, তারপরে এখন আবার তাকে ভারতে পেলাম। ওই এখন তো সিকরি করে না যে ভারতে তখন ধরা পড়েছে, তাকে নিয়ে কথা নাই। তো প্রোপাগান্ডা এরকম একটা ব্যাপার। যেমন জামাতের যে প্রোপাগান্ডা দেখেন না, ওয়াজের নামে প্রোপাগান্ডা, এই যে মুফতি একই সাথে এমপি ঠাড়া ভরা মিথ্যা কথা বলে, বলে যে গোলাম আজম নাকি আরবে গিয়ে 71 সালের পরে বাংলাদেশকে স্বীকৃতি দানের কথা বলেছিল। মানে ঠিক উল্টোটা বলতেছে তারা, 180 ডিগ্রি উল্টা, মানে ঠাড়া পড়া মিথ্যা কথা। মুফতি আবার কিন্তু মৌলানা হাফেজ, ঠিক আছে, আবার বিশ্ববিদ্যালয়ের মাল, সে আবার বলে আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ের মাল, ইউনিভার্সিটির মাল, ঠিক আছে, যে আমির হারামজাদা যেটা আছে এমপি জামাতে। তো এরকম মিথ্যা বলতেই হবে, মিথ্যা ছাড়া, মিথ্যা হলো যুদ্ধের অংশ। এরকম গুজব ছড়বে, ছড়তেই পারে, সে মরতেও পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু এরকম গুজব কেউ আত্মতৃপ্তির জন্য গুজব ছড়ায়। আমরা কিন্তু উল্টা তো শুনি, আপনারা ওটা শুনেন, আমরা আবার উল্টা শুনছি যে ইরান চাইতেছে যুদ্ধ থামাক, ইরানি বলতেছে যে যুদ্ধ থামান, আমরা আবার এইটা শুনি। এখন তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা আমাদের অপেক্ষা করতে হবে। সর্বোচ্চ পর্যায়ে আমরা শুনেছি যে যে ইরানি মাপ চাইতেছে যে আমরা যুদ্ধ থামাবো এখন, এই নিউজ আমরা পাইছি, এটাও বাংলাদেশের নিউজে আসছে। মানে কোনটা যে সত্য, মানে ইরাক, ইরান এবং আমেরিকার যুদ্ধ, ইসরায়েলের যুদ্ধের চাইতে বাংলাদেশের মানুষের যুদ্ধ নিয়ে চিন্তা বেশি। মানে এরা নিজের দেশের চাইতে ওই দেশের চিন্তা বেশি। ইরানে আমেরিকান পাপেট সরকার আসবে, এই জন্য তার অস্থির। কিন্তু বাংলাদেশে যে 17 মাস ইরানের পুতুল সরকার থাকলো, এটা নিয়ে কারো কোনো চিন্তা নেই, কোনো সমস্যা নেই। আপনি দেখতেই তো পারতেছেন আমাদের মানে প্রত্যেক মানুষই যার যার সুবিধা মতো নিউজ গুলো তারা, আমি আপনি বলার পরে আমি চ্যাট জিপিটিতে লেখলাম, যে লেখা আছে ওখানে জীবিত আছে। আজকাল তো মানুষ কিছু হলে চ্যাট জিপিতে যায়, তো চ্যাট জিপিতে লেখেন, গুগলে লেখেন, ওইখানে তো লেখা থাকে তিনি জীবিত, এখনো মরে নাই। আমরা তো উল্টা দেখলাম, ঠিক আছে। যাই হোক, মানে সুবিধা যেটা হয় ওটাই তো মানবে বাংলাদেশের মানুষ। স্বীকার করতেছি না, যুদ্ধের ময়দানে যে কেউ মারা যেতে পারে, যুদ্ধের ময়দানে যে কেউ মরতে পারে, ঠিক আছে, কারণ এটাই যুদ্ধের নীতি, মারা যেতেই পারে। কিন্তু এই যুদ্ধ চলমান, এই যুদ্ধ থামবে না। এই যুদ্ধ নিয়ে যারা খুশি, এই যুদ্ধ সম্পর্কে আগে আপনাকে মিডল ইস্টের ইতিহাস জানতে হবে, ইসরায়েলের সৃষ্টি এবং বর্তমান ইতিহাস জানতে হবে, তাহলেই বুঝতে হবে যে এই যুদ্ধ কোন দিকে যাবে। বুঝতে হবে যে মধ্যপ্রাচ্যের সাথে আরবের কি সম্পর্ক। বাংলাদেশ থেকে যারা কুয়েত কাতারে গিয়ে কামলা দেয়, তারা সিকরি করলেই তো আর ইরান জিতবে না। ওই যে 6 জনকে ছিল না ইরানের পক্ষে ফেসবুক পোস্ট দিয়েছিল, এখন না ঘেঁটি ধরে বের করে দিতেছে,
বাংলাদেশের সব ইরানপন্থী। কোন মিডল ইস্টে কোন দেশে তো আমরা ইরানের লোক দেখি না, একজনও তো দেখি না। তো মিডল ইস্টে যদি হারে তাহলে তো ওই আরব লীগের সবগুলোই হারলো। এখানে ইনভেস্ট করতেছে সৌদি আরব, এই যুদ্ধে ইনভেস্ট করতেছে দুবাই। তো এই যুদ্ধে হারলো কে আর জিতলো কে? এটা তো আমি বুঝতে পারতেছি না। এই দেশে মানুষ যে এত খুশি হয় এটা ধর্মীয় আবেগে, শুধুমাত্র ধর্মীয় আবেগ, আর কোনো কিছু না। কিন্তু যখন এই ইয়েমেনে যখন লক্ষ লক্ষ মুসলমান মারা গেল, তখন এই আবেগ দেখি নাই। ইরানের 135 জন ছাত্র মারা গেছে, এর জন্য হাই হোসেন করতেছে বাংলাদেশের সুন্নি মুসলমানেরাও। কিন্তু ইয়েমেনে যে 5 লক্ষ মানুষ মারা গেল, এই ব্যাপারে তারা কোনো মাথা কামানি নাই। রোজার শুরুতে যে আফগানিস্তানে পাকিস্তানের সুন্নি সুন্নি মারামারি করলো, এই ব্যাপারে তাদের মাথা কামানো নাই। দুবাইয়ের কারণে যে ইয়েমেনে মানুষ মারা গেল, এই ব্যাপারে কোনো মুসলমানের কথা নাই। ইরাক ইরান যে 7-8 বছর যুদ্ধ করেছে, আমরা তখন দেখেছি সবাই ইরাকের পক্ষে ছিল, আপনার মনে থাকার কথা। 90 দশকে যখন ইরাক ইরান যুদ্ধ হইলো, তখন বাংলাদেশের সব মানুষ ছিল ইরাকের পক্ষে। হঠাৎ করে এরা সুন্নি শিয়া হয়ে যায়। মানে বাংলাদেশের মানুষের চরিত্র বোঝা বড় মুশকিল। যখন আল কায়েদা এবং তালেবানেরা হারে, তখন বলে এরা আমেরিকার সৃষ্টি, আর যখন জিতে তখন বলে এরা আল্লাহর দল। বাংলাদেশের মানুষের চরিত্র বোঝা বড় মুশকিল। এই ব্যাপারে এই জন্যই আপনাকে পড়তে হবে আহমদ ছফার বই, যে প্রবন্ধটা, যে বাঙালি মুসলমানের মন। এটা বোঝা বড়ই মুশকিল মনের মাধ্যমে মিশে। মিডিল ইস্টে যে যুদ্ধটা চলতে, সেই যুদ্ধটা এখানে ধর্মের যুদ্ধ, এখানে তেল সম্পদের যুদ্ধ, এখানে রাজনৈতিক যুদ্ধ, এইখানে ধর্মের মধ্যে ধর্মের যুদ্ধ, শিয়া আর সুন্নির যুদ্ধ, এবং একই সাথে জাতীয়তাবাদী যুদ্ধ। এই যুদ্ধ থামবে না, এই যুদ্ধ চলমান। এটা ইরান হারলেও যুদ্ধ চলবে, আর ইসরায়েল হারলেও এই যুদ্ধ তো আরো চলবে, কোনো সন্দেহ নেই। মানে যদি ইরান হারে তাহলে তো যুদ্ধ চলবেই, কোনো সন্দেহ নেই। তারপরে এই যুদ্ধ চলমান যতক্ষণ পর্যন্ত খোমেনির যে এই যে আল্ট্রা ফ্যাসিস্ট খোমেনির উচ্ছেদ না হবে, ততক্ষণ এই যুদ্ধ চলমান থাকবেই। আর যদি ইসরায়েলের উপর হামলা, ইসরায়েল যতক্ষণ অস্তিত্ব আছে ততক্ষণ এই যুদ্ধ চলবেই। কারণ ইসরায়েলে ইরানের সাথে টাকা, সম্পদ, কূটনীতিক, জ্ঞান, বিজ্ঞান কোনটাই কম না। আপনি আবেগ দিয়ে কথা বলতে পারবেন, চাপা দিয়ে আমি এখানে অনেক কিছু বলতে পারবো। এই যে আমাদের বাংলাদেশের বাঙ্গরা তো 3 দিনে দিল্লি দখল করে, আবার তারাই 7 দিনে 7 সিস্টার দখল করে। দিল্লি দখল করতে 3 দিন লাগে, আর 7 সিস্টার বাড়ির কাছে এটা 7 দিন লাগে। যাই হোক, অঙ্কের হিসাব আমি দুর্বল, আমি জানি না। আবার তারাই এখন থেকে যারা বললো ইন্ডিয়া বয়কট, তারাই দেখি এখন ইন্ডিয়া থেকে ডিজেল ছাড়া চলে না। যারা ইন্ডিয়ান শাড়ি পরলো, কাপড় পরলো, তাদেরও এখন ইন্ডিয়ান তেল ছাড়া চলে না। তো আমাদের বাংলাদেশের মানুষকে বোঝা বড় মুশকিল। তারা সকালবেলা বলে, হে আল্লাহ, ফজর নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ গো আমেরিকা ধ্বংস করো। আসর নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আমেরিকার ডিবি লটারিটা আমাকে দাও। সুতরাং এইখানে বোঝা বড় মুশকিল। আমার ধারণা আমেরিকা ইসরায়েলে কিছুই হবে না। কারণ বাংলাদেশের যারা বাঙ্গু এবং কমিউনিস্ট যারা, তাদের পোলাপান সবাই মেরে। আচ্ছা, একটা কমিউনিস্ট নেতা পাবেন যার পোলা রাশিয়া থাকে আর ইরানে থাকে, একটা সিঙ্গেল ওয়ান। আপনি সারা বাংলাদেশ এবং ভারতের কোন বাম, জালিয়াত বাম বলেন আর জেনুইন বাম বলেন আর চিঙ্কু বাম বলেন আর পিঙ্কু বাম বলেন, শেকু বলেন, মেকু বলেন, একটা প্রগতিশীল মানুষ বা একটা কমিউনিস্ট যারা, সে জালিয়াত হোক আর জেনুইন হোক, একজনের সন্তান দেখেন যে রাশিয়াতে থাকে, একজনের সন্তান দেখেন যে ইরানে থাকে, সব কিন্তু গিয়ে থাকে আমেরিকা। ওগুলো আমরা জানি না, ইউরোপ আমেরিকা। মানে এদের মুখে তাই। সুতরাং এরা সকালে যেহেতু আল্লাহ এত শেষ দোয়াটাই দেখবে, আমি আপনাকে শেষ কি রিকোয়েস্ট করলাম ওটিতে মনে রাখবেন। এরা সারাদিন বলে আল্লাহ আমেরিকা ধ্বংস করো, আমেরিকা ধ্বংস করো, কিন্তু রাইতের বেলা তো মনে মনে বলে আল্লাহ গো আমেরিকার ভিসা দাও। আল্লাহ ওই দোয়া কবুল করবে। সুতরাং আমি নিশ্চিত আমেরিকা ইসরায়েলের কিছুই হবে না। কেন হবে না? কারণ এদের অন্তরে হলো ইসরায়েল আর আমেরিকা। এদের অন্তরে একজনের আপনি যদি মাগনা ভিসা দেন, কেউ ইরানে যাবে না। ওই যে পাকিস্তান ভিসা ফ্রি করে দিছে, বলেন তো দেখি পাকিস্তান যাওয়ার প্লেনে কয়জন বাংলাদেশি বাঙালি গেছে? কয়জন যায় প্রতিদিন, কয়জন যায়? কিন্তু আর ভারতে যেগুলো প্রতিদিন ইলিগাল যায়, ইলিগালে এখন এত যে কড়াকড়ি, তারপরেও ভারতে যে ভিসা ছাড়া মুসলমান ঢুকে, হিন্দুর কথা বাদ, যতগুলো মুসলমান এখনো ভারতে ঢুকে, আমি তো এগুলো জানি, আমি জেনে দায়িত্ব নিয়ে বললাম, যতগুলো এখনো ইলিগাল ঢুকে টাকা দিয়ে বর্ডার ক্রস করে যায়, তার 10 ভাগের 1 ভাগ না, 50 ভাগের 1 ভাগ ভিসা ফ্রি করে দিছে পাকিস্তান। যায় কিনা জিজ্ঞেস। তাই এই দেশের মানুষের বোঝা বড় মুশকিল। এরা সকালে যা বলে বিকেলে বলে, ওইটা ঠিক নাই। যেমন ধরেন এই দেশে যারা নারী অধিকারের পক্ষে কথা বলে, তারাই আবার দেখি নারী বিদ্বেষী, যে বলে নারী জন্ম নেওয়াই পাপ, নারীর জন্ম নেওয়াই কলঙ্ক, তাদের সাথেই দেখি তারা ঘুরে, তাদের নাম, তাদের ছবি দিয়ে দেখি পোস্ট দেয়। এই দেশের মানুষের চরিত্র বোঝা বড় মুশকিল। অপেক্ষা করতে হবে। দেখেন, আমরা দেখি
এখন বাংলাদেশের মানুষ তো একটু সুখ চায়, শান্তি চায়, কারণ তারা সবসময় পরাজিত, সব দিক থেকে তারা পরাজিত। নেতানিয়াহু মারা গেলে যদি তারা একটু তৃপ্তি পায় তাহলে তো ভালো কথাই, সুখ নিতেই পারে, তার কোনো সমস্যা নেই। তবে যুদ্ধ জি চলমান, ফরিদ ভাই। এই 1 শতাব্দীতে কমতেছে না, নিশ্চিত থাকেন, যেই হারুক যেই জিতুক।